ট্যাটো ফারাজের এই হুমকির পর আরও বেশি করে গাল ফোলালো। ট্যাটোর রাগ এবার যেন সপ্তমে চলল। ফারাজের হাতের বাঁধন থেকে ডানা ঝাপটিয়ে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে চিৎকার করে উঠল, চলে যাবো, চলে যাবো। ফারাজ জানি এই জেদ বেশিক্ষণ টিকবে না। সে আলতো হেসে তুরুপের তাসটা চালালো। মিষ্টি আম খাবি? মুহূর্তেই ট্যাটোর পাখা ঝাপটানো থেমে গেল। ডাগর ডাগর চোখে তাকিয়ে সাথে সাথে উত্তর দিল, খাবো, খাবো। ব্যাস এই হলো ট্যাটো মশাইয়ের বিশ্ববিখ্যাত রাগ। আমের নাম শুনলেই তার 7 খুন মাপ। ফারাজ শব্দ করে হেসে উঠল। ওর ঘাড় ছেড়ে দিয়ে আবার সেই টমেটোর টুকরো এগিয়ে দিয়ে বলল, এখন আপাতত এটা খেয়ে লক্ষ্মী ছেলের মতো বসে থাক, রাতে তোর জন্য আম এনে দেবো। ট্যাটো এবার আর দ্বিমত করলো না, বাধ্য ছেলের মতো টমেটোতে ঠোকর দিতে শুরু করলো। ফারাজ আয়েশ করে বসে সামনে তাকাতেই দেখলো রুশদি ধীর পায়ে লনের দিকে আসছে। মেয়েটার দিকে তাকিয়ে ফারাজের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। গত কয়েকদিনে সে রুশদিকে খুব কাছ থেকে চিনেছে। মেয়েটা অদ্ভুত, এই রাগ, এই অভিমান, আবার হুট করেই একাই সব ভুলে হাসি মুখে কথা বলে। রুশদির একটা অদ্ভুত ক্ষমতা আছে ফারাজের উপর অঘোষিত অধিকার খাটানোর। ফারাজ বুঝতে পারে রুশদি জীবনের ভাঙা গড়া মেনে নিয়ে নিজেকে নতুন করে সাজানোর চেষ্টা করছে। এই যে মেয়েটা কারণে অকারণে তার সাথে ঝগড়া করতে ছুটে আসে, এটা ফারাজের এখন আর খারাপ লাগে না, বরং বেশ লাগে। রুশদিকে কাছে আসতে দেখে ফারাজ নিচু স্বরে ট্যাটোকে উদ্দেশ্য করে বলল, ওই দেখ খাটো পটল আসছে। ট্যাটোর একটা বিশেষ গুণ হলো কাউকে একবার কোনো নামে চিনিয়ে দিলে সে ওটা মুখস্থ করে ফেলে। ফারাজের মুখে নামটা শোনা মাত্রই ট্যাটো মাথা দুলিয়ে সুর করে আওড়াতে লাগলো, খাটো পটল, খাটো পটল। ফারাজ ঘাবড়ে গিয়ে নিজের ঠোঁটে আঙ্গুল চেপে ধরল। ফিসফিস করে ট্যাটোকে থামানোর চেষ্টা করে বলল, একদম চুপ, আসতে বল, শুনলে কিন্তু হুলস্থুল ঝগড়া শুরু করে দেবে। এই মহিলার ঝগড়াতে পিএইচডি করা আছে, বুঝলি? ততক্ষণে রুশদি বেশ কাছে চলে এসেছে। রুশদি তখন ফারাজের ঠিক সামনে এসে দাঁড়িয়েছে, 2 হাত বগল দাবা করে। তার চোখে মুখে বিস্ময়। হলদে, নীল, লাল, সবুজ রঙের মিশেলে ম্যাকাও পাখিটার রূপ দেখে সে অপলক চেয়ে থেকে সে ফারাজকে প্রশ্ন করল, এটা কি আপনার? ওর নাম কি? ফারাজ ট্যাটোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উত্তর দিল, ট্যাটো। কথা বলতে পারে? রুশদির কণ্ঠে কৌতূহল। বেশ ভালোই পারে। কি কিউট। বলেই রুশদি যেই না ট্যাটোকে একটু আদর করতে হাত বাড়ালো, অমনি ট্যাটো বিদ্যুৎ গতিতে তার আঙ্গুলের একা ঠোকর বসিয়ে দিল। আউট! বলে মৃদু চিৎকার করে উঠল রুশদি। ব্যথায় লাল হয়ে যাওয়া আঙ্গুলটা ডলতে ডলতে বিরক্তি নিয়ে বলল, কামড় দেয় কেন আপনার এই পাখি? ফারাজ বেশ আয়েশ করে বলল, ও আসলে আমি ছাড়া অন্য কারো স্পর্শ একদম পছন্দ করে না। রুশদি জেদের সুরে বলল। ও কিন্তু ও আমাকে ঠিকই পছন্দ করবে। এরপর সে ট্যাটোর দিকে আবার হাত বাড়িয়ে খুব মোলায়েম গলায় বলল, হ্যালো টালো, আমি রুশদি। কিন্তু ট্যাটো যেন তৈরি ছিল। সে এবার আরও জোরে রুশদির হাতে ঠোকর দিয়ে মাথা দুলিয়ে চিৎকার করে উঠল। খাটো পটল, খাটো পটল। নিজের কানে শব্দ দুটো শোনা মাত্র ফারাজ আর হাসি চেপে রাখতে পারল না। সে ফেটে পড়ল অট্ট হাসিতে। রুশদি ততক্ষণে পাথর হয়ে গেছে। সে কটমট দৃষ্টিতে ফারাজের দিকে তাকালো। বুঝতে বাকি নেই যে এই বিটকেল নামটা ফারাজই ওকে মগজ ধোলাই করে শিখিয়েছে। রুশদির আগে ফুঁসতে ফুঁসতে বলল, ছি, আপনি একটা নিষ্পাপ প্রাণীকে সব উল্টাপাল্টা ভাষা শিখেছেন কেন? ফারাজ হাসতে হাসতেই অস্বীকার করল, আরে আমি আবার কখন শেখালাম? তবে কে শেখালো? এই ফালতু নামে আপনি ছাড়া তো আর কেউ আমাকে ডাকে না। আপনার সাথে একটা জরুরি কথা বলতে এসেছিলাম, আর আপনি দিলেন সব ঘেটে। এর মধ্যেই ট্যাটো যেন রুশদিকে আরও রাগিয়ে দেওয়ায় মজা পেয়ে বসলো। সে ডানা ঝাপটে নাচতে নাচতে আবার শুরু করলো, খাটো পটল, খাটো পটল। মালিকের ওপর রাগটা এবার পাখির ওপর গিয়ে পড়ল। রুশদি টি টেবিলের উপর দাঁড়িয়ে থাকা ট্যাটোর দিকে ঝুঁকে দাঁত মুখ খিচিয়ে বলল, এই 2 ইঞ্চি টিয়া আমাকে আর একবার খাটো পটল বললে তোর খবর আছে বলে দিলাম। ট্যাটো আবার একটু সুর গেয়ে উঠল। খাটো পটল। ফারাজ এবার হাসতে হাসতে প্রায় লুটিয়ে পড়ার দশা। ওদিকে রুশদির মাথা তখন 420 ভোল্টেজ জ্বলছে। কথা বলতে এসেছিল খুব দরকারি, কিন্তু এখন অপমানে তার কান দিয়ে গরম ভাব বের হচ্ছে। ধ্যাত বলে একরাশ বিরক্তি নিয়ে সে যে পথে এসেছিল সে পথে গটগট করে হাঁটতে শুরু করলো। রুশদিকে চলে যেতে দেখে ফারাজ কোনো মতে হাসি থামালো, পেছন থেকে ডাক দিল,
আরে শোনো, তুমি না কি যেন দরকারি কথা বলতে এসেছিলে, না বলে চলে যাচ্ছ কেন? রুশদি একবারের জন্য পেছন ফিরে তাকালো না, রাগে গটগট পায়ে হাঁটতে হাঁটতে বলল। আপনার সাথে আমার কোনো কথা নেই, জাস্ট শাট আপ। ফারাজ বুঝলো এবার ম্যাডাম সত্যি রেগে বোম হয়ে গেছেন। ফারাজ ট্যাটোর মাথায় একটা হালকা গাঁটটা মেরে শাসন করে বলল। দিল তো সংসারে ঝামেলা পাকিয়ে, যা আজ রাতে তোর আম ক্যান্সেল। ফারাজ দ্রুত পায়ে রুশদির পিছু নিল। দূরত্ব কমিয়ে আনতেই সে দুষ্টুমি করে রুশদির চুলের গুচ্ছ ধরে টান দিল। চুলে টান লাগাতেই রুশদি থমকে দাঁড়িয়ে গেল। রেগে মেগে ফায়ার হয়ে পেছন ফিরে তাকালে সে চোখে যেন আগুনের ফুলকি। চুল টানছেন কেন? ফারাজ অবিচল ভঙ্গিতে পাল্টা প্রশ্ন করল। কি বলতে এসেছিলে বলো তো? আপনার সাথে আমার কোনো কথা নেই। রুশদি তেজ দেখিয়ে আবার হাঁটা শুরু করতে চাইল, কিন্তু ফারাজ সে ছো মেরে রুশদির এক হাত ধরে টান দিয়ে নিজের ঠিক সামনে দাঁড় করালো। 5 ফুট 9 ইঞ্চির দীর্ঘদেহী ফারাজের সামনে 5 ফুটের রুশদি যেন বড্ড বেমানান। ফারাজকে নিচু হয়ে কথা বলতে হচ্ছে আর রুশদিকে ঘাড় উঁচিয়ে আকাশ দেখার মতো করে তাকাতে হচ্ছে। ফারাজ এক হাত দিয়ে রুশদির কবজি শক্ত করে ধরে রাখলো আর অন্য হাত কোমরে রেখে কড়া গলায় বলল। সাইজ 5 ফুট, তেজ দেখায় 10 ফুটের। ফু দিলে উড়ে গিয়ে পড়বে এমন শরীর নিয়ে এত তেজ দেখাও কিভাবে? হ্যাঁ, অন্য হাজবেন্ডের মতো কড়া গলায় কথা বলে না দেখে এত দাপট দেখাও না। কানের নিচে একটা মারলে সব যে তেজ সব বের হয়ে যাবে। আমি কিছু বলে না দেখে তোমার সাহস বেশি বেড়ে গিয়েছে। শোনো মে, আমাকে দেখতে যতটা ভদ্র বলে মনে হয় অতটা ভদ্র কিন্তু আমি না। রুশদি ছটফট করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, তার গলার স্বরে অভিমান আর রাগ মাখামাখি। আশ্চর্য, আপনি এমন ব্যবহার করছেন কেন? হাত ছাড়ুন আমার। সকালে যা করেছো তার জন্য এমনিতে আমার মেজাজ বিগড়ে আছে। এখন যদি আবার উল্টাপাল্টা করো তবে খবর আছে তোমার। কি বলতে এসেছিলে বলো? ফারাজের গলার স্বর এবার আরও গম্ভীর। রুশদি অবাক হয়ে চেঁচিয়ে উঠল। আমি আবার কি করলাম? আপনি তো অযথা পায়ে পা দিয়ে ঝগড়া করছেন। তুমি জানো না তুমি কি করেছো? না। ফারাজ এবার রুশদির খুব কাছে এসে রুশদির চোখে নিজের চোখ রাখলো। তার চোয়াল শক্ত হয়ে এসেছে। সে দাঁতে দাঁত পিষে বলল। আজ হিজাব ছাড়া কলেজে গিয়েছিল কে? সো হোয়াট? গিয়েছি তো কি হয়েছে? কানের নিচে মারবো একটা। সোয়াট বলতে এসেছে ম্যাডাম, এমন এক থাপ্পড় দেবো যে সারা জীবন মনে থাকবে। ফারাজের সাথে তর্ক করতে রুশদির নিজেরও বিবেকে বাঁধল। ফারাজের দিক থেকে সে সঠিক, তবুও সে বলল। আশ্চর্য, আপনি এমন উগ্র ব্যবহার করছেন কেন? তোমার সাথে এর চেয়ে খারাপ ব্যবহার করা উচিত। তুমি কোন সাহসে হিজাব ছাড়া কলেজে গিয়েছো? নেক্সট টাইম যদি হিজাব ছাড়া কলেজে যেতে দেখেছি না, মনে রেখো। রুশদি জেদের বশে মুখ বাঁকিয়ে বলল। গেলে কি হবে? কি হবে সেটা গেলেই বুঝতে পারবে। কাল থেকে তুমি কালো বোরখা পরে কলেজে যাবে। শুধু চোখ দেখা যাবে এমন বোরখা, না না, চোখও দেখা যাবে না। চোখও ঢাকা থাকে এমন বোরখা পরে বের হবে, নাহলে তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে। রুশদি কিছুক্ষণ চেয়ে রইল ফারাজের মুখ পানি, তারপর চিৎকার করে বলে উঠল। আপনার কি মাথার তার ছিঁড়ে গেছে? কি সব উল্টাপাল্টা আবল তাবল বকছেন? ফারাজ কোনো তর্কের অবকাশ না রেখে পাথরের মতো কঠিন গলায় বলল। কাল থেকে তুমি বোরখা পরেই বের হবে, এটাই শেষ কথা। আর আমি যদি না যাই? তুমি যাবে। ফারাজের কণ্ঠে অটল নিশ্চয়তা। না। মুহূর্তেই ফারাজের চোখের চাহনি বদলে গেল। রাগের জায়গা নিল এক গভীর নেশাতুর অধিকারবোধ। সে এক ঝটকায় রুশদির 2 হাত তার কোমরে চেপে নিয়ে ওকে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। ফারাজের এই আকস্মিক সান্নিধ্য রুশদির শরীরে এক তীব্র বৈদ্যুতিক তরঙ্গ বয়ে দিল। তার সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। প্রতিটি লোমকূপ যেন এক অজানা শিহরণে জেগে উঠল। চারপাশটার সব কিছু যেন থেমে গেল। শুধু শোনা যাচ্ছিল দুজনের হৃৎপিণ্ডের দ্রুত ওঠানামা। ফারাজ যখন আরও খানিকটা ঝুঁকে রুশদির মুখের খুব কাছে নিজের তপ্ত নিঃশ্বাস ফেলল, তখন রুশদির পৃথিবীটা যেন ভন ভন করে ঘুরতে শুরু করেছে। ভয় আর আবেশে সে বড় বড় চোখে তাকিয়ে রইল ফারাজের দিকে। লোকটার গায়ের পুরুষালী ঘ্রাণ আর চোখের ওই সম্মোহনী দৃষ্টি রুশদিকে এতটাই আচ্ছন্ন করে ফেলল যে সে নিজেকে ছাড়ানোর ন্যূনতম চেষ্টাটুকু করতে ভুলে গেল। ফারাজ রুশদির কানের খুব কাছে মুখ নিয়ে অত্যন্ত ধীর লয়ে ফিসফিস করে বলল। বুঝলে মেয়ে, তুমি পুরোটাই আমার, একদম নখ থেকে মাথার চুল পর্যন্ত। আমি ছাড়া এই রূপ দেখার অধিকার আর দ্বিতীয় কারণে। তুমি আমার, একান্ত ব্যক্তিগত আমার। তুমি পুরোটাই আমার হক।
ফারাজের কণ্ঠের সেই স্বর রুশদিকে এক অদ্ভুত ঘোরের মধ্যে ফেলে দিল। সে চাইলেও যেন এই বাঁধন ছিঁড়ে বেরিয়ে যেতে পারছিল না, বরং এক অজানা ভালো লাগা তার আবেশে তার চোখের পাতাগুলো ভারী হয়ে এলো। ফারাজ রুশদির ওপর থেকে মুখটা কিছুটা সরিয়ে নিলে বাহুর বাঁধন আলগা না করে বরং আরও খানিকটা শক্ত করে চেপে ধরল। হাতের চাপে রুশদি মৃদু ব্যথা অনুভব করতে ফারাজ ওর চোখের মণিকোঠায় নিজের তীক্ষ্ণ দৃষ্টি গেঁথে দিয়ে কড়া গলায় বলল, নাকি ইদানিং নিজেকে অন্য ছেলেদের কাছে মেলে ধরতে খুব ভালো লাগছে তোমার? রুশদি অপমানে আর লজ্জায় শিউরে উঠল, ছটফট করে বলে উঠল, ছি ছি, তা কেন হবে? আপনি এমন জঘন্য কথা ভাবছেন কিভাবে? তবে হিজাব ছাড়া বাইরে যাওয়ার মানে কি? ফারাজের কণ্ঠস্বর তখনও থমথমে। ফারাজের এই অসহনীয় নৈকট্য রুশদিকে এক অদ্ভুত অস্বস্তিতে ফেলে দিয়েছে। তার বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে বাঁচতে সে মরিয়া হয়ে নিজেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি শুরু করলো। মিনতি মাখা স্বরে বলল, কাল থেকে বোরখায় পড়ে যাব, এবার দয়া করে আমায় ছাড়ুন। বুঝলে মেয়ে, তুমি পুরোটাই আমার। আমি ছাড়া তোমাকে দেখার অধিকার কারণে। ছাড়ুন। আকুতির স্বরে বলল রুশদি। ফারাজের ঠোঁটের কোণে তখন এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। সে রুশদিকে ছাড়ার বদলে আরও কাছে টেনে নিয়ে আবদারের সুরে বলল, এত সহজে না, আগে 3টে চুমু দাও, তারপরে মুক্তি পাবে। রুশদি চক্ষু চড়ক গাছ করে চেঁচিয়ে উঠল, ছি ছি ছি, কি বলছেন এসব? ও আল্লাহ, এখানে ছিছি করার কি হলো শুনি? নিজের বরকে চুমু খাবে, এতে লজ্জা কিসের? জলদি জলদি 3টে দাও, তবেই ছাড়বো। ফারাজ রীতিমতো নাছোড়বান্দা। ঠিক সেই মুহূর্তে রুশদির নজর গেল দূরে দাঁড়িয়ে থাকা কাজের লোকগুলোর দিকে। তারা আড়াল থেকে এই দৃশ্য দেখে মুখ টিপে হাসছে। লজ্জায় রুশদির মনে হলো মাটি দুভাগ হয়ে গেলে সে তার ভেতরে ঢুকে যেত। সে ফিসফিস করে ফারাজকে রাগ দেখানোর চেষ্টা করলো। আরে ছাড়ুন না, ওরা সবাই দেখছে তো। ফারাজ নির্লিপ্তভাবে বলল, দেখুক, তাতে আমার কি? আমার বউ, আমার অধিকার। যতক্ষণ চুমু না দিচ্ছ ততক্ষণ তোমাকে আমি ছাড়ছি না। বলেই সে গাল বাড়িয়ে দিয়ে লাজুক ভঙ্গিতে অপেক্ষা করতে লাগলো। এই লোকটাকে এখন ঠেকানো অসম্ভব। সে হঠাৎ মস্তিষ্কে বুদ্ধি খেলে নিয়ে আতঙ্কিত গলায় বলে উঠল, ওই দেখুন, আপনার ড্যাড এদিকে আসছে। ড্যাড শব্দটা শোনা মাত্রই ফারাজ বিদ্যুৎ বেগে রুশদিকে এক ঝটকায় নিজের থেকে আলগা করে দিল। হন্তদন্ত হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, কই, কোথায়? ফারাজ ডানে বামে তাকিয়ে যখন বুঝতে পারল এটা স্রেফ একটা চাল ছিল, ততক্ষণে কাজ যা হওয়ার হয়ে গেছে। রুশদি তখন পাগলা ঘোড়ার মতো দৌড় দিয়ে বাড়ির ভেতরে চলে গিয়েছে। ফারাজ একা দাঁড়িয়ে নিজের মাথায় হাত বোলাতে বোলাতে মৃদু হাসল। বুকের ভেতরটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল। ফারাজ বিড়বিড় করে আওড়ালো, পাখি পালাচ্ছে, অথচ পাখি জানেই না পাখির নীড় এই বুকে। সেদিনে সে লজ্জাজনক ঘটনার পর থেকে রুশদি ফারাজের ছায়া মারানো বন্ধ করে দিয়েছে। দিনের বেলাটা সে কোনো মতে ফারাজের চোখের আড়াল হয়ে কাটায়, কিন্তু রাত নামলেই তো সেই নিজের নীড়ে অর্থাৎ ফারাজের ঘরেই ফিরতে হয়। তবে সে থাকায় সে কিছুটা স্বস্তি পায়। আজ অনেক দিন পর বাধ্য হয়ে ফারাজের মুখোমুখি এসে দাঁড়িয়েছে রুশদি একটা বিশেষ প্রয়োজনে। ফারাজ বিন ব্যাগে আয়েশ করে বসে আছে, আর তার কোলের উপর বসে ছোট্ট শের গভীর মনোযোগে ভিডিও গেম খেলছে। রুশদি সামনে গিয়ে দাঁড়ালেও বেশ কিছুক্ষণ কোনো শব্দ করল না। অস্বস্তিতে নিজের নখ দিয়ে আঙ্গুল খুঁড়ছে সে। ফারাজ মাথা উঁচু করে তার দিকে তাকালো, শান্ত সুরে বলল, কিছু লাগবে? রুশদি অবশিশুদের মতো ঘাড় নেড়ে সায় দিল। হুম। কি? ফারাজের প্রশ্ন সংক্ষিপ্ত। 2000 টাকা। কি করবে টাকা দিয়ে? লাগবে একটু। ফারাজ বেডসাইড টেবিলের ওপর রাখা নিজের ওয়ালেটটার দিকে ইশারা করে বলল, ওখান থেকে নিয়ে নাও। কিন্তু রুশদির কাছে সেটা বাদল। সে আলতো করে বলল, আপনিই বের করে দিন না। ফারাজ এবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি নাও। রুশদি আর কথা বাড়ালো না। ওয়ালেটটি হাতে তুলে নিতেই দেখলো সেটা ক্রেডিট আর ডেবিট কার্ডে ঠাসা, প্রায় সাথে 10,000 টাকার মতো ক্যাশ। সে সেখান থেকে গুনে গুনে দুটো 1,000 টাকার নোট নিল এবং বাকিটা আগের জায়গায় গুছিয়ে রাখলো। ফারাজকে কৃতজ্ঞতা জানিয়ে বলল, থ্যাংক ইউ। পা বাড়িয়ে চলে যাচ্ছিল রুশদি, কিন্তু হুট করে কি মনে করে আবার ফিরে এলো। কৌতূহলী চোখে ফারাজকে প্রশ্ন করল, আচ্ছা, আপনি আসলে করেনটা কি?
কোনো কাজ করে না তো? হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে বিয়ের পর থেকে তো আপনাকে সবসময় বাসাতেই দেখি, কোনো কাজ করতে দেখি না, তাই মাথায় এলো আপনি কি কিছু করেন নাকি বেকার। ফারাজ একটু মুচকি হেসে বলল, জবের কথা বলছো? হ্যাঁ, কি করেন আপনি? আপনার পেশা কি? ফারাজ খুব ভাবলে সেন মুখে উত্তর দিল। আমি আমি তো ড্রাইভার। রুশদির ভ্রু কুঁচকে গেল। মন্ত্রীর ছেলে, সে কিনা ড্রাইভার? কথাটা তার কাছে স্রেফ রসিকতা মনে হলো। এ কথা শুনলে যে কেউ হাসবে। সেও হেসে উড়িয়ে দিয়ে বলল, মজা করছেন আমার সাথে? না সিরিয়াসলি, আমি ড্রাইভার। বিশ্বাস হচ্ছে না তোমার? ফারাজ এবার বেশ সিরিয়াস হওয়ার ভান করলো। বিশ্বাস না হলে আমি বা শানকে জিজ্ঞেস করে দেখতে পারো। এমনকি ঈশ্বরকেও জিজ্ঞাসা করো, ও নিশ্চয়ই তোমাকে মিথ্যে বলবে না। ফারাজের এমন আত্মবিশ্বাসী কথা শুনে রুশদি এবার সত্যি বিভ্রান্ত হয়ে পড়ল। সে সাহায্যের আশায় শেরের দিকে তাকালো। সে এর গেম থেকে মাথা না তুলে ফারাজের সুর মিলিয়ে বলল, হ্যাঁ সত্যি, পাপি তো ড্রাইভারই। রুশদি থতমত খেয়ে গেল। সে কিছুতেই মিলাতে পারছে না সব। তাকে এমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ফারাজ বলে, এখনো বিশ্বাস হচ্ছে না? লাইসেন্স দেখবে নাকি? ফারাজ ধীর পায়ে বিন ব্যাগ থেকে উঠে দাঁড়ালো। আলমারির পাল্লা খুলে নিচের ইস্ত্রি করা ধপধপে সাদা পাইলট ইউনিফর্মটা ভাঁজ থেকে সযত্নে বের করে আনলো একটি কার্ড আর লাইসেন্স। সেটি রুশদির দিকে বাড়িয়ে দিতে কার্ডের নকশা দেখে রুশদির চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। এটা পাইলট লাইসেন্স কার্ড। ওপরে নামের জায়গায় স্পষ্ট অক্ষরে লেখা সারফারাজ খান। রুশদি কার্ডটি হাতে নিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। মনের ভিতর খচখচ করছে, আসল তো নাকি নকল? এই খাম্বার মতো লোকটা আবার পাইলট হয় কীভাবে? চেহারা দেখলে তো মনে হয় না পাইলট। ফারাজের আজগুবি ক্যারেক্টারের সাথে পাইলট পেশাটা বড্ড বেমানান লাগছে। কার্ডের উপর ফারাজের নাম আর হাসি খুশি রঙিন ছবিটা জলজল করছে। খুঁটিয়ে দেখতে দেখতে রুশদির বিস্ময়ের মাত্রা আরও এক ধাপ বেড়ে গেল যখন তার নজর পড়ল ATPL লেখাটির উপর। এটি কোনো সাধারণ লাইসেন্স নয়, বাণিজ্যিক বিমান চালানোর সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি, যা কেবল একজন অভিজ্ঞ ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা দেয়। রুশদি পলকহীন চোখে তাকিয়ে রইল সামনে সগর্বে দাঁড়িয়ে থাকা ফারাজের দিকে। রুশদির কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে ফারাজ যেন মনে মনে বেশ মজা পাচ্ছিল। সে কিছুটা ভাব নিয়ে নিজের চুলগুলো কায়দা করে ঠিক করে নিল। রুশদি অস্ফুট স্বরে বিস্ময় ছড়িয়ে বলল, ক্যাপ্টেন? ফারাজ চুল স্টাইল করে জবাব দিল। ইয়েস বেবস। রুশদির ঘোর কাটছে না। সে বোকার মতো তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, তাহলে তখন ড্রাইভার বললেন কেন? রুশদির মুখের ভঙ্গি তখন দেখার মতো, যেন চোখের সামনে আস্ত একটা অষ্টম আশ্চর্য উদয় হয়েছে। তার এমন ভাবাচাকা খাওয়া চেহারা দেখে ফারাজের পিত্তি ফেটে হাসি আসছিল। হাসিটা কোনো মতে চেপে রেখে কৃত্রিম গাম্ভীর্য নিয়ে সে বলল, হ্যাঁ ড্রাইভার তো, প্লেনের ড্রাইভার, ঠিক না স্যার? বাবার কথায় তাল মেলাতে সে বিন ব্যাগের উপর লাফালাফি শুরু করে দিল। সে তার নিজস্ব যুক্তিতে বলে উঠল, ইয়াপ পাপ্পা, যে নৌকা চালায় সে নৌকার পাইলট, আর যে বিমান চালায় সে হলো বিমানের ড্রাইভার, আর যে রিক্সা চালায় সে হলো ঢাকা সিটির সুপারম্যান। ঠিক বলেছি না পাপা? ছেলের এই অদ্ভুত কিন্তু মজার যুক্তি শুনে ফারাজ ঝুঁকে গিয়ে তার সাথে হাই ফাইভ করলো। ফারাজ ছেলের এই ভুলভাল কথাতেই বেশি খুশি হলো, সেটা তাকে দেখে মনে হলো। সে হাসি মুখে সায় দিয়ে বলল, একদম ঠিক বলেছো বাবা, একদম রাইট। রুশদি লাইসেন্সটা হাতে নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে দুই বাপ ছেলের আজগুবি কথোপকথন শুনতে লাগলো। তার মনে প্রশ্ন জাগলো, নেশা কি সে করেছে নাকি ওরা? এসব কী আবোল তাবোল বকছে? নৌকার পাইলট আর বিমানের ড্রাইভার, দুনিয়ার সমস্ত ভুলভাল যুক্তি বোধহয় এদের কাছেই আছে। এটা বোধহয় বাংলাদেশের সেকেন্ড পাগলাগারদ, এমনটাই মনে হলো রুশদির কাছে। সে চরম বিরক্তি নিয়ে ফারাজের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, আপনি ওকে এসব বাজে বাজে জিনিস শিখিয়েছেন? ফারাজ কোনো হেলদোল না দেখে নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, কেন, খারাপ কিছু তো শেখায়নি। ভালো কিছুও শেখাননি। আচ্ছা এসব থাক, আপনি পাইলট হলেন কি করে? ফারাজ যেন ওই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিল। সে একটু গুছিয়ে বসে বলল, শোনো, প্রথমে মন দিয়ে পড়াশোনা করেছি, তারপর কঠিন সব ট্রেনিং নিয়েছি, এরপর লাইসেন্স পেলাম, আর এখন আকাশে বিমান ওড়াই। এইভাবে আমি পাইলট হয়ে গেছি, সিম্পল। রুশদি আর চোখে ফারাজকে পা থেকে মাথা পর্যন্ত একবার মেপে নিল, তারপর মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল,
আপনাকে দেখে কোনো দিক থেকেই তো পাইলট মনে হয় না। পাইলটদের একটা আলাদা ব্যক্তিত্ব থাকে, যার ছিটে ফোটাও আপনার মধ্যে নেই। ফারাজ এবার নিজের গেঞ্জির কলারটা একটু টেনে ঠিক করে একটু ভাব নিয়ে বলল, আমি একটু অন্যরকম। সরফরাজ খান কাউকে কপি করে না, বরং সবাই সরফরাজ খানের মতো হতে চায়। রুশদি তড়িৎ উত্তর দিল। যে হতে চায় বুঝতে হবে তার রুচির চরম দুর্ভিক্ষ চলছে। লাইসেন্সটা আবার নেড়েচেড়ে দেখে রুশদি খুব করুণ গলায় শেষবারের মতো জানতে চাইল, আচ্ছা, আপনি কি সত্যি পাইলট? আমি পাইলট না, তোমার সাথে সির্ফ মজা করেছি। ফারাজের গলায় তখন কৌতুক। এই কথা শুনে রুশদি যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার চোখে মুখে অস্থির আভা ফুটে উঠল। ফারাজ কিছু করে না, এটা মেনে নিতে পারবে রুশদি, কিন্তু ফারাজ একজন পাইলট এটা কেন যেন মেনে নিতে কষ্ট হচ্ছে রুশদির। সে উৎফুল্ল হয়ে বলল, সত্যি তো। কিন্তু তার সেই হাসি বেশিক্ষণ টিকতে দিল না ফারাজ। নিমেষেই মুখের ভঙ্গি পাল্টে গম্ভীর হয়ে সে বলল, না, আরে ভাই, আমি সত্যি পাইলট। এটা মানতে তোমার এত কষ্ট হচ্ছে কেন? রুশদি তবুও যেন বিশ্বাস করে উঠতে পারছে না। সে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমাকে একটু চিমটি কাটুন তো, আমার মনে হচ্ছে আমি কোনো আজব স্বপ্ন দেখছি। সুযোগ পেয়ে ফারাজ মোটেও ছাড়ল না। সে বেশ জোরে সোরে রুশদির হাতে একটা চিমটি কাটল। ব্যথায় আর্তনাদ করে উঠল রুশদি। আউচ! মুহূর্তেই তার ফর্সা হাতের কবজির কাছের জায়গাটা লাল হয়ে উঠল। চিমটিটা যে বেশ কড়া ছিল তা লালচে দাগটাই বলে দিচ্ছে। রুশদি জায়গাটা ডলতে ডলতে ক্ষোভ নিয়ে বলল, এত জোরে চিমটি কাটতে কে বলেছিল আপনাকে? একটু জোরেই দিলাম, যাতে তোমার দিবা স্বপ্নটা ঠিকমতো ভেঙে যায়। তো ভাঙলো স্বপ্ন? ফারাজ শয়তানি হাসি দিয়ে জিজ্ঞেস করল। ভেঙেছে। মুখ বাঁকিয়ে বলল রুশদি, আবার প্রশংসা করে বলল, জীবনে অন্তত একটা কাজের কাজ করেছেন। আপনাকে দেখতে তো একদম অকর্মার ঢেকির মতো লাগে। এখন দেখছি পাইলট হিসেবে লাইফে ভালো কিছু অর্জন করেছেন। ফারাজ বাঁকা চোখে তাকিয়ে পাল্টা প্রশ্ন করল। এটা কি প্রশংসা করলে নাকি দুর্নাম? রুশদি লাইসেন্স কার্ডটি ফারাজের হাতে ফিরিয়ে দিল। মুখে হাসি ঝুলিয়ে বলল, দুটোই, ক্যাপ্টেন। ফারাজ কার্ডটা হাতে নিয়ে একটু নাটকীয় ঢঙে দীর্ঘশ্বাস ফেলল। তারপর বাঁকা হেসে বলল, যাক, এই জীবনে এই খাটো পটলের কাছ থেকে অন্তত একটু প্রশংসা পেয়েও নিজেকে ধন্য মনে করছি। আপনি যখন বলছেন, তার মানে সত্যি জীবনে কিছু একটা হতে পেরেছে। থ্যাংক ইউ মিস খাটো পটল। রুশদি দুই হাত বগল দাবা করে বেশ উদাসীন ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। পাল্টা জবাব দিতে দেরি করল না সে। ওয়েলকাম মিস্টার ম্যানারলেস খাম্মা। ছোট্ট শের এতক্ষণ চুপচাপ সব শুনছিল। সে খাম্বা শব্দটা আগে শুনলেও খাটো পটল শব্দটা তার কাছে একেবারেই নতুন। কৌতূহল সামলাতে না পেরে সে পাপার হাত ধরে টেনে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ খাটো পটল পাপা? ফারাজ লাইসেন্সটা আলমারিতে রাখার জন্য পা বাড়িয়েছিল। মাঝপথে ছেলের প্রশ্নে ঘাড় ঘুরিয়ে উত্তর দিল, তোর মম যেটা, সেটাই হলো খাটো পটল। পুচকে শের উৎসুক চোখে রুশদির দিকে তাকালো। দেখলো মম খুব রাগী দৃষ্টিতে পাপার দিকে তাকিয়ে আছে। শেরের মনে হলো মম কি পাপার উপর রেগে আছে। তবুও সে বড় বড় নিষ্পাপ চোখ করে রুশদির দিকে তাকিয়ে নিশ্চিত হতে চাইল। মম, তুমি খাটো পটল? রুশদি ভ্রুকুচকে একবার শেরের দিকে আবার ফারাজের দিকে বিরক্তি নিয়ে তাকালো। লোকটা এইটুকু বাচ্চাকে যাতা শেখাচ্ছে। সে শেরের দিকে ফিরে এক প্রকার রিভেন্স নিতে শান্ত স্বরে বলল, শোনো শের, তোমার এই পাপাকে আজ থেকে তুমি খাম্মা পাপা বলে ডাকবে, ঠিক আছে? শের মাথা নেড়ে তৎক্ষণাৎ সায় দিল। তুমি বলেছো যখন, তাহলে একদম ঠিক আছে। ফারাজ আলমারি থেকে ফিরে আসতে শের খুশিতে ডগমগ হয়ে ডাকলো, হেই খাম্বা পাপা। ছেলের মুখে এমন সম্বোধন শুনে ফারাজের চোখ কপালে উঠল। সে রাগে কোমরে হাত দিয়ে দাঁত দিয়ে নিচে ঠোঁট কামড়ে ধরল। তারপর রুশদির দিকে তাকিয়ে ফুঁসে উঠে বলল, আমার ছেলেকে সব ফালতু জিনিস কেন শেখাচ্ছ তুমি? রুশদি যেন কিছুই হয়নি এমন এক গা ছাড়া ভাব নিয়ে চুল ঠিক করতে করতে বলল, একটু আগে ওকে খাটো পটল নামটা কে শিখেছে শুনি? এটা স্রেফ একটা রিভেন্স। ইট মারলে পাটকেল তো খেতেই হবে মিস্টার। ফারাজ এবার সত্যিই দমে গেল। যুক্তিতে হার মেনে কথা গুছিয়ে উঠতে পারল না সে। কোনো মতে তোতলামি করে বলল, তো তোমার খবর আছে কিন্তু। রুশদি তার কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে হেলে দুলে ঘর থেকে বেরিয়ে যেতে শুরু করলো। যাওয়ার আগে দরজার পাশ থেকে শাসিয়ে গেল, যদি আর একবার আমাকে ওই নামে ডেকেছেন তবে শেরকে আমি আরো ভয়ানক কোনো নাম শিখিয়ে দিব।
মনে থাকে যেন। রুশদি চলে যাওয়ার পর সের বাবার হাত ধরে টানলো। এতক্ষণ এই বড়দের তর্কাতর্কির আগামাথা সে কিছুই বোঝেনি। সে অবুঝের মতো বাবার দিকে তাকিয়ে করুণ সুরে প্রশ্ন করল। ছেলের এই সরল প্রশ্নের কি ব্যাখ্যা দেবে ভেবে ফারাজের এবার সত্যিই কান্না পেয়ে গেল। সে অসহায়ের মতো ছেলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, কোনো উত্তর না দিয়ে। শান গত কয়েকদিন সিফাতদের বাড়িতেই আস্তানা গেড়েছিল। আজ ফেরার সময় সিফাতকেও সঙ্গে নিয়ে এসেছে। ফারাজের সাথে তাদের দুজনের আজ অনেক কথা। স্বপ্ন আর ফুটবলকে ঘিরে যে আশার জাল তারা বুনেছে তা নিয়ে চূড়ান্ত আলাপ করতে হবে। ফারাজকে রাজি করাতে পারলেই কেল্লাফতে, বাকিটা ফারাজ সামলে নিতে পারবে। উত্তেজনায় গতরাতে দুজনের চোখের পাতা এক হয়নি। সিফাত ক্লান্তিতে শানের রুমে এসে অঘরে ঘুমোচ্ছে, আর শান অস্থিরতা কাটাতে বেরিয়ে গেছে কলেজ রোডের দিকে। পুরো মুখ মাস্ক, ক্যাপ আর কালো সানগ্লাসে ঢেকে রেখেছে সে। পরিচিত কেউ সামনে পড়লেও চেনার উপায় নেই। প্রখর রোদে পুড়ে এসে রাস্তার এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এদিক দিয়েই তিথি কলেজ থেকে ফেরে। অপেক্ষার প্রহর শেষে অবশেষে সেই কাঙ্ক্ষিত মুখটির দেখা মিলল। তিথি যখন তার স্বভাবজাত চঞ্চলতায় হেঁটে যাচ্ছিল, শান নিঃশব্দে তার পাশে গিয়ে পা মেলালো। হঠাৎ করে এরকমভাবে কাউকে পাশে হাঁটতে দেখে তিথি প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলো, পরক্ষণেই সানগ্লাস আর ক্যাপের আড়ালে শানকে চিনতে পেরে শান্ত হলো। শান বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেই হাঁটছে। এই নিস্তব্ধ পথ চলায় একসময় তিথি প্রথম কথা বলে উঠল। তো আপনি তাহলে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন? শান মাস্কের আড়াল থেকে মৃদু হেসে মাথা নাড়ালো। হ্যাঁ, কিংসের হয়ে মাঠে নামা হয়। আমাকে নিয়ে বেশ ভালোই খোঁজখবর নিয়েছেন দেখছে। তিথি একটু লাজুক কিন্তু সাবলীল ভঙ্গিতে বলল। সেদিন কলেজে সবার স্টোরিতে আপনার আর ওই ছেলেটার ছবি ছিল, তাই একটু আগ্রহ হলো আপনাদের ব্যাপারে। দেখতে চেয়েছিলাম আপনার আসলে কেমন মানুষ, যাদের দেখে সবাই এত মাতোয়ারা। ঢাকার ব্যস্ত ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে একজোড়া তরুণ তরুণী। এক অদ্ভুত দৃশ্য, যাদের সম্পর্কের এখনও কোনো নির্দিষ্ট নাম নেই, পরিচয়ও নেই কোনো মিল, অথচ এই অসম মুহূর্তগুলোই যেন এক অদৃশ্য সুতোয় তাদের বেঁধে ফেলেছে। তাদের চারপাশের কোলাহল ছাপিয়ে এক নীরবতা খেলা করছে তাদের মাঝে। শান হুট করেই প্রশ্ন করে বসলো। তোমাকে বিয়ের প্রস্তাব দিলে কি রাজি হবে? এমন আকস্মাত প্রশ্নে তিথি থমকে দাঁড়ালো, বিভ্রান্ত হয়ে বলল। কি? ফুটপাতের ধারে এক বৃদ্ধ তাজা গোলাপ বিক্রি করছিলেন। শান ঝটপট সেখান থেকে একটি রক্তলাল গোলাপ কিনে নিল। এই কয়েক সেকেন্ডের ব্যবধানে তিথি অনেকটা পথ এগিয়ে গেছে। শান দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ালো, সরাসরি গোলাপটি বাড়িয়ে দিয়ে বলল। উইল ইউ ম্যারি মি? তিথি বাঁকা হেসে বিদ্রূপের সুরে বলল। আপনি বড্ড বেশি ডিরেক্ট। এই নিয়ে আমাকে কতবার প্রপোজ করলেন বলুন তো, আর আমি বা কতবার অ্যাকসেপ্ট করেছি? শান কিছুটা দমে গিয়ে হাসি মুখে স্বীকার করল। প্রপোজ তো করেছে অগণিত, তাই হিসেব মনে নেই। তবে হ্যাঁ, অ্যাকসেপ্ট একবারও করনি। তাহলে এবার আমি রাজি হব এমনটা ভাবলেন কি করে? কে বলেছে ভেবেছে? একদম ভাবেনি। শানের সাবলীল উত্তর। তিথি এবার একটু গম্ভীর হয়ে বলল। তবে অযথাই প্রপোজ করা বন্ধ করুন, কথাগুলো জমিয়ে রাখুন কোনো এক নির্দিষ্ট সময়ের জন্য। সেদিন আপনিও নিশ্চিত থাকবেন যে আমি রাজি হব। শান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তিথির চোখের দিকে তাকালো, তারপর আত্মবিশ্বাসের সাথে বলল। ঠিক আছে, কথা দিলাম, যেদিন তুমি নিজে আমাকে প্রপোজ করবে আমি এক কথায় রাজি হয়ে যাব। তিথি ভ্রুকুচকে তাকিয়ে বলল। ওভার কনফিডেন্স। শান গোলাপটা হাতে নিয়ে মৃদু হেসে বলল। মাঝে মাঝে আত্মবিশ্বাস থাকাটা ভালো, বিশেষ করে তোমার ক্ষেত্রে। আজকে শেরের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার রেজাল্ট কার্ডটা হাতে পাওয়া মাত্রই ফারাজের মস্তিষ্কের শিরাগুলোর আগে ধপধপ করে উঠল। যে ছেলে সবসময় প্রথম সারিতে থাকে সেবার সোজা ছিটকে গিয়ে 25 নম্বর পজিশনে ঠাঁই পেয়েছে। এমন অভাবনীয় রেজাল্ট ফারাজ মেনে নিতে পারছে না। বেডরুমের বিছানার উপর অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে ছোট্ট শের। ফারাজ তার সামনে রেজাল্ট কার্ডটা নিয়ে পায়চারি করছে, রণমূর্তি ধারণ করে কড়া শাসন
শুরু করেছে। সিঁড়ির থেকে কিছুটা দূরত্বে মুখ ফুলিয়ে বসে আছে রুশদি। শিশুদের উপর এমন চিৎকার তার দু চোখের বিষ। বিশেষ করে ফারাজ যখন শেরকে বকছে তখন তার প্রতিটা কথা রুশদির কানে তপ্ত সীসার মতো বিঁধছে। তাই সে রাগে অন্যদিকে তাকিয়ে নিঃশব্দে প্রতিবাদ জানাচ্ছে। ফারাজ রেজাল্ট কার্ডের প্রতিটি বিষয়ের নাম্বারের ওপর চোখ বুলিয়ে হঠাৎ ধমকে উঠল। তোমার রেজাল্ট কার্ডের এই দশা কেন শের? আরেকটু হলে তো ফেলি করে বসতে। আমি তোমার প্রশ্নপত্র দেখেছি, একদম ইজি ফিজি সব প্রশ্ন। এসব তো আমি নিজে তোমাকে পড়িয়েছি, তারপরে এমন রেজাল্ট কেন? আর তোমার অ্যাটেন্ডেন্স এত কম কেন? তুমি তো রোজ স্কুলে গিয়েছো, তবে ক্লাসে উপস্থিত থাকোনি কেন?